আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোড হচ্ছে আজ। ৩ মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোজনের সম্ভাবনা। সবার জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগে প্রধানমন্ত্রীর ঘোষণা। অর্থের অভাবে কেউ বিচার বঞ্চিত থাকবে না মন্তব্য। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় অভিযুক্তের মানসিক সমস্যা নিয়ে পুলিশকে আগেই জানানো হয়েছিল দাবি। উদ্ধার মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা। ইরানের প্রস্তাবে পারমাণবিক অস্ত্রের বিষয়ে গুরুত্ব না পাওয়ার ট্রাম্পের অসন্তোষ। হরমুজে আরও একটি ইরানি জাহাজ জব্দ করা হয়েছে যুক্তরাষ্ট্রের দাবি। এবং সরকারি সার ডিলার ও সাব ডিলার পরিবর্তনের উদ্যোগ ঘিরে দেশজুড়ে উদ্বেগ। উৎপাদন ও বাজার ব্যবস্থায় সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের ব্যবহার শুরু হচ্ছে আজ। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হচ্ছে বাংলাদেশ। চুল্লি পাত্রে ইউরেনিয়াম জ্বালানি বসানো হলে তা থেকে তাপ তৈরি হবে। সেই তাপে পানি থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরবে আর সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আগামী আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সব নাগরিকের আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার আরও কার্যকর উদ্যোগ নেবে। জাতীয় আইনগত সহায়তা দিবসে রাজধানীতে বিশেষ অনুষ্ঠানে তিনি বলেছেন, মানবিক রাষ্ট্র গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। প্রধানমন্ত্রী আরও বলেছেন, অর্থের অভাবে আইনজীবী নিয়োগ দিতে না পেরে কেউ বিচার বঞ্চিত থাকবেন, এটা হতে পারে না। রাহুল রায় রিপোর্ট। জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশনে বিশেষ অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। 2026-এর সেরা প্যানেল আইনজীবী সহ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতরাও ছিলেন অনুষ্ঠানে। বক্তব্যে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলেন প্রধানমন্ত্রী। আমাদের সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। বর্তমান সরকার বিশ্বাস করে অ্যাক্সেস টু জাস্টিস প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। রাষ্ট্রের কোনো নাগরিক অর্থের অভাবে আইনের আশ্রয় কিংবা ন্যায্য বিচার থেকে বঞ্চিত থাকবে, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই কাম্য বা প্রত্যাশিত নয়। সমতা, সহমর্মিতা এবং পারস্পরিক আস্থা একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অবশ্যই অপরিহার্য। নাগরিকদের জন্য আইনি সহায়তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন সরকার প্রধান। একজন মানুষও যাতে অর্থের অভাবে
অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। এই লক্ষ্যে ইতিমধ্যে সরকার সংশ্লিষ্ট বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন এনেছে। সারা বিশ্বে একটি কথা বিশেষভাবে প্রচলিত, সেটি হচ্ছে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। এই বাস্তবতা মাথায় রেখে লিগ্যাল এইডের মাধ্যমে মামলার আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ যেন সহজে প্রাথমিক আইনি পরামর্শ গ্রহণ করতে পারে, এক্ষেত্রে সরকারের লিগ্যাল এইড হেল্পলাইন আরো কার্যকর ভূমিকা রাখবে বলে ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি সেটি আশা করি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই মিলে একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলে একটি ন্যায়বৃদ্ধি মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা আমাদের। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্ত হিশাম সালে আবু গারবেহকে দ্বিতীয় দিনের মতো আজ আদালতে হাজির করা হবে। নিখোঁজের 12 দিন পরও শিক্ষার্থী বৃষ্টির মরদেহ পাওয়া যায়নি। ফ্লোরিডা থেকে উদ্ধার করা মরদেহের খণ্ডিত অংশটি নারী নাকি পুরুষের তা নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষা চলছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 16 এপ্রিল নিখোঁজ হন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। 24 এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ফ্লোরিডায় বৃষ্টির বাসায় রক্তের মধ্যে পড়ে থাকা মরদেহের একটি অংশ উদ্ধার করা হয়। এর সঙ্গে বৃষ্টির ডিএনএর মিল পাওয়া যায়। লিমনের মরদেহ পাওয়ার স্থান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে আরেকটি মরদেহের খণ্ডিত অংশ রোববার উদ্ধার করেছে পুলিশ। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে দেহাবশেষের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। We have a suspect in custody. How did that happen? লিমন ও বৃষ্টির মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে মার্কিন নাগরিক হিশাম সালে আবু গারবের বিরুদ্ধে পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। ফ্লোরিডা থেকে প্রকাশিত টাম্পা বে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার 3 দিন আগে চ্যাট জিপিটিকে হত্যা ও মরদেহ সরানোর বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন হিশাম। প্রশ্নগুলোর মধ্যে ছিল, কোনো ব্যক্তিকে কালো রঙের আবর্জনার ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলা হলে কি ঘটতে পারে, একটি গাড়ির যানবাহন শনাক্তকরণ নম্বর কি পরিবর্তন করা যায়, লাইসেন্স ছাড়া বাড়িতে কি বন্দুক রাখা যায়। তবে হিশামের ভাই আহমেদ আবু গারবে সিবিএস নিউজকে জানিয়েছেন, তার পরিবার অতীতে হিশামের অসংলগ্ন আচরণের বিষয়ে পুলিশকে সতর্ক করেছিল। 22 বছর বয়সী আহমদ আরও জানান, তার বড় ভাই দ্রুত রেগে যেতেন। এ কারণে তার একা থাকা অথবা গৃহহীন হওয়া উচিত ছিল। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, হত্যার শিকার লিমন ও বৃষ্টির মরদেহ দেশে পাঠাতে সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সাথে সক্রিয়ভাবে কাজ করছে মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুরে তার পরিবারের সাথে দেখা করেছেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। সে সময় তারা বৃষ্টির স্বজনদের সঙ্গে কথা বলেন ও সান্ত্বনা দেন। দ্রুত মরদেহ উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজনরা। বৃষ্টির বাবা ঢাকায় অবস্থান করায় জেলা প্রশাসক মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। জেলা প্রশাসক বলেন, বৃষ্টির মৃত্যু সবার জন্য বেদনাদায়ক। মরদেহ পাওয়া গেলে দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান তিনি। আসলে বিষয়টি আমাদের সবার জন্য অনেক বেদনাদায়ক। তো আমি এখানে আসলাম, এখানে পরিজন যারা আছে তাদেরও মানসিক অবস্থা একটু দেখার জন্য। ওনার বাবার সাথে কথা বললাম। ওনার বাবা এখন মিরপুরে বসবাস করছেন। ওনার বাবার অবস্থাটা বোঝার চেষ্টা করলাম। আসলে তো মেয়ে চলে গেছে, বাবার তো কষ্টের কথার কোনো শেষ নাই। তা আমরা ওনার পাশে আছি। উনি যেটা জানালো যে লাশ পাওয়া সাপেক্ষে
নিশ্চিত হওয়া সাপেক্ষে উনি এটা দাবি করে লাস্টে যেন উনি বাংলাদেশে ফেরত পায়। তো আমরা ওনার পাশের থেকে সহযোগিতা করি। সরকারি সার ডিলার ও সাব ডিলার পরিবর্তনের উদ্যোগকে ঘিরে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। কৃষক ও ডিলার অ্যাসোসিয়েশন বলছে, এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে সরাসরি উৎপাদন ও বাজার ব্যবস্থায়। বিস্তারিত জানাচ্ছেন ড্যানিয়েল সুজিত বোস। দেশের কৃষি উপকরণ সরবরাহে দীর্ঘদিন ধরে ডিলারদের একটি প্রতিষ্ঠিত নেটওয়ার্ক রয়েছে। 1995 সালে ডিলারশিপ প্রথা চালু হয় এবং 2009 সালে যুক্ত হয় সাব ডিলার ব্যবস্থা। ডিলারের মাধ্যমে তো কৃষকদের মাঝে সারটা পৌঁছায়, তো একটা সিস্টেম তো আগে গড়ে তুলতে, একটা সিস্টেম ডেভেলপ করে আর একটা সিস্টেমকে ব্রেক করা যায়। তো ডিলারশিপ বাতিল করলে সারটা কে দেবে কৃষকের পৌঁছাবে? তাহলে তো গভর্নমেন্টকে সরাসরি কৃষি মন্ত্রণালয়ের মাধ্যম দিয়েই তো পৌঁছাতে হবে। তো নতুন যদি কোনো ডিলার নিয়োগ দেয় তাহলে তো একটা নতুন দিতে হবে, তারপরে তো তাদেরকে দায়িত্ব দিতে হবে। এই ব্যবস্থায় শৃঙ্খলা এলেও ডিলার নিয়োগ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অনেক ডিলারের পুঁজি কৃষকের কাছে বকেয়া থাকে, যা ফসল তোলার পর পরিশোধ হয়। হঠাৎ পরিবর্তনে তৈরি হতে পারে অনিশ্চয়তা। আমাদের দাবি যে আমাদের ডিলারশিপ যারা আছে তাদের ডিলারশিপ থাক, খুচরো বিক্রেতারাও যেভাবে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে তারা সেভাবে করুক, বরং আমাদের কিছু কমিশন বাড়ায় দেওয়া হোক। 55 থেকে 56 হাজার ডিলার আছে, বিএসসিআইসি, বিএডিসি এবং খুচরা। সবচেয়ে বেশি খুচরা ডিলাররা আমাদের এখানে। সেই খুচরা ডিলাররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাকি দিয়ে আছে। তাদের রুটি রুজি কী হবে? তারা বেকার হয়ে যাবে। কৃষক বলছেন, কাঠামো ভেঙে গেলে সময় মতো সার না পেয়ে উৎপাদন ব্যাহত হতে পারে। পরবর্তী যে ডিলারগুলো আসছে তারা এসে আবার খারাপ হবে কিনা এটাও জানার দরকার আছে, এটাও সরকার তত্ত্বাবধান করার দরকার আছে। আমরা ডিলার চাই, জিনিস আমরা ভালো পাই, টাকা নিচ্ছে সুস্থভাবে, টাকা দেখা যাচ্ছে আমাদের যদি 2 টাকা থেকে যাচ্ছে আবার 3 টাকা লিখে রাখ। অতীতে অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও ডিলার হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ না পাওয়ার অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে নীতিগত পরিবর্তন প্রয়োজন হলেও তা হতে হবে বাস্তবসম্মত। কৃষকের কল্যাণের জন্য সরকার নতুনভাবে ডিলার নিয়োগ করছেন বলে সংশ্লিষ্টরা বলছেন, কিন্তু এ যাবৎকাল যারা সার ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন তারাও হঠাৎ এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন। এমন পরিস্থিতি কিভাবে সমন্বয় করা যায় সেটাই এখন দেখার বিষয়। খুলনার শিরোমণি থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। ইরান যুদ্ধের 60তম দিন। যুদ্ধ বন্ধ ও পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ইরানের দেয়া নতুন প্রস্তাবে পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব না দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। হরমুজ প্রণালীতে ইরানের পতাকাবাহী তেল ট্যাঙ্কার আটকের দাবি করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি বিবৃতিতে জানিয়েছেন, তার দেশ জাতিসংঘের সমুদ্র আইন মেনে চলতে বাধ্য নয়। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, হরমুজ প্রণালী খোলার বিষয়ে ইরানের প্রস্তাব নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। আলোচনার ফলাফল ট্রাম্প নিজেই জানাবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতে, নতুন প্রস্তাবের আড়ালে ইরান সময়ক্ষেপণের চেষ্টা করছে। প্রস্তাবে হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের বক্তব্যের সমালোচনাও করেছেন তিনি। হরমুজ প্রণালী ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের অংশ হিসেবে একটি ইরানি পতাকাবাহী তেলের ট্যাঙ্কার জব্দ করার দাবি করেছে মার্কিন নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, এমটি স্ট্রিম নামের ট্যাঙ্কারটি অবরোধ অমান্য করে ইরানের একটি বন্দরে যাওয়ার চেষ্টা করছিল। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, হরমুজ প্রণালীতে বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্র ও তার সমর্থনকারীরা দায়ী। তিনি আরও বলেন, তার দেশ জাতিসংঘের সমুদ্র আইন মেনে চলতে বাধ্য নয়। হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে কংগ্রেসের অনুমোদন ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে 1 মে। ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো সংঘাতপূর্ণ এলাকায় 60 দিনের বেশি সেনা মোতায়েন রাখার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের নেই। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
2026-এর নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন ছিল বিশ্বাসযোগ্য ও দক্ষতার সাথে পরিচালিত। এক সংবাদ সম্মেলনে ইইউর প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস বলেন, এই নির্বাচন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে অংশীজনের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি একটি যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। চূড়ান্ত প্রতিবেদনে 19টি সুপারিশ তুলে ধরেছে ইইউ মিশন। এসব সুপারিশ বাস্তবায়নে ইইউ বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার চুন্তি এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। মঙ্গলবার সকাল 9টার দিকে উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালান। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ায় ট্রেন এবং সাউথ সুদানে উড়োজাহাজ দুর্ঘটনায় কমপক্ষে 29 জন নিহত হয়েছেন। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বেকাসি শহরে 2টি ট্রেনের সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে 14 জন। আহত হয়েছেন 84 জন। দুমড়ে মুচড়ে যাওয়া বগিতে আটকা পড়েছেন বেশ কয়েকজন। সোমবার রাতে রেল লাইনের ওপর থেমে থাকা একটি যাত্রীবাহী ট্রেনকে আরেকটি যাত্রীবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। ওদিকে সাউথ সুদানে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে আরোহী 15 জনের সবাই নিহত হয়েছেন। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি উড্ডয়নের 30 মিনিট পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামে বাণিজ্যিক ভিত্তিতে শশা চাষ করে সফল হয়েছেন অনেক কৃষক। কৃষি বিভাগ এ অঞ্চলের মাটি ও আবহাওয়াকে শশা চাষের উপযোগী বলে মনে করছে। শশা চাষে কৃষকদের সহায়তাও দিচ্ছে কৃষি বিভাগ। এবার প্রকৃতি সংবাদ। সুনামগঞ্জের হাওরে গত 4 বছরে বজ্রপাতে মারা গেছেন 68 জন। চলতি বছরের 18 এপ্রিল একদিনে প্রাণ ঝরেছে কলেজ শিক্ষার্থী সহ 5 জনের। প্রতি বছরই এ ধরনের অকাল মৃত্যু ঘটলেও প্রতিরোধে নেই কার্যকর উদ্যোগ। বজ্রঝড়ের আগাম বার্তা সহ সচেতনতায় প্রচারণার কথা বলা হলেও স্থানীয়দের দাবি, এমন কোনো প্রচারণা দেখেননি তারা। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোড হচ্ছে আজ। 3 মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোজনের সম্ভাবনা। সবার জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগে প্রধানমন্ত্রীর ঘোষণা। অর্থের অভাবে কেউ বিচার বঞ্চিত থাকবে না মন্তব্য। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় অভিযুক্তের মানসিক সমস্যা নিয়ে পুলিশকে আগেই জানানো হয়েছিল দাবি। উদ্ধার মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা। ইরানের প্রস্তাবে পারমাণবিক অস্ত্রের বিষয়ে গুরুত্ব না পাওয়ার ট্রাম্পের অসন্তোষ। হরমুজে আরও একটি ইরানি জাহাজ জব্দ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের দাবি। এবং সরকারি সার ডিলার ও সাব ডিলার পরিবর্তনের উদ্যোগ ঘিরে দেশজুড়ে উদ্বেগ। উৎপাদন ও বাজার ব্যবস্থায় সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা। এখনকার সংবাদ আয়োজন পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।